আচ্ছা, আমি একটু দুইজনকে আগে সুযোগ দিই, তারপরে আমরা সবাই বলবো আর কি। মিউট করে দিচ্ছি, মনে কিছু নেবেন না, অনেকে এসে ডিস্টার্ব করে, আলোচনাটা নষ্ট করতে চায়, এই আর কি। যাই হোক, ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আজকের আলোচনাটা হচ্ছে সনাতন ধর্মের যে ভয়ঙ্কর বর্ণ প্রথা, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। সনাতন ধর্ম যে বর্ণ বৈষম্য, মানুষের মধ্যে যে ক্লাসিফিকেশন, বৈষম্য, ডিসক্রিমিনেশন তৈরি করে দিয়েছিল একটা সময়, আধুনিক এই সময়ে আমরা এসে বুঝতে পারি যে আসলে মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ সমান অধিকার রাখে। হিউম্যান ডিগনিটি প্রত্যেকটা মানুষেরই সমান, কেউ কারো থেকে বড় নয়, উঁচু নয়, প্রতিটা মানুষ জন্মগতভাবে সমান অধিকার রাখে। কিন্তু ধর্ম এই বিষয়গুলোকে ডিসক্রিমিনেশন করে রেখেছে যুগের পর যুগ ধরে। প্রাগৈতিহাসিক যুগের সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন। সেই সময় এই ক্লাসিফিকেশন গুলা তারা, আহ, আমরা তো ম্যানমেড বলি, তারা হচ্ছে গিয়ে ঈশ্বর কেন্দ্রিক বলে, তারা এগুলা করে রেখেছিল। যার কারণে আমরা দেখি যে বৈষম্য সমাজে, আহ আদিম যুগ থেকে প্রাগৈতিহাসিক যুগের যেই মানুষের মধ্যে ভেদাভেদ, আহ, ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই যে ক্লাসিফিকেশন করে রাখার যে একটা, আহ, এটা একটা নির্যাতন মানসিক এবং শারীরিক ভাবে, ওই ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়। তো এই ব্যাপারগুলো আজকে শাস্ত্রীয়গতভাবে কি বলা আছে এটা নিয়ে আজকে আলোচনা করবেন হচ্ছে গিয়ে আমাদের নাম্বার 2 তে আছে এরিস ভাই, রাহুল ভাই আছে নাম্বার 4 এ। আমরা শুনবো ওনাদের কাছ থেকে। তো এরিস ভাই আছেন? হ্যাঁ, হ্যালো। শোনা যায় আমাকে? আমি আছি। অবশ্যই অবশ্যই আপনাকে শোনা যাচ্ছে। আপনার এই বিষয়ে আলোচনা করার জন্য আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। প্লিজ আজকের এই টপিকটা নিয়ে বলুন। জি, ধন্যবাদ সবাইকে। আজকে আসলে খুবই একটা আলোচ্য টপিক, যেটা নিয়ে আসলে আমাদের সকলের জানা উচিত বা বলা উচিত। আর আশা করি এখানে যারা আছে সবাই জানে। তবে বিশ্বাসী ব্যক্তিদের মধ্যে এই টপিকটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। যেমন সনাতন ধর্মের ভয়ঙ্কর বর্ণপ্রথা নিয়ে। এই যে বর্ণপ্রথা বিষয়টা, এটা মূলত সনাতন ধর্মের একটা কনসেপ্ট। তো সেখানে মোট ৪ টা ভাগে ভাগ করা হয় আরকি। সমাজের মানুষকে শ্রেণীবিন্যাস করা হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই যে এই শব্দগুলো সংস্কৃত থেকে আসা এবং এই ব্রহ্ম শব্দ থেকে যারা এই অর্থ দ্বারাই হচ্ছে বিশেষ করে যাদের ভিতরে জ্ঞান বা জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত এরকম কিছু যাদের বোঝানো হয় তারা হচ্ছে লাইক ব্রাহ্মণ। এবং ক্ষত্রিয় তারা হচ্ছে ক্ষত্র, সেটা হচ্ছে শক্তি, হ্যাঁ, ক্ষমতা, রাজ্য, যারা রাজা ছিলেন বা সৈনিক ছিল, যুদ্ধ করত, এই ধরনের কিছু। এটা দ্বারা এটা মিন করা হয় এবং পরবর্তীতে এটা বৈশ্য, এই শব্দটা মূল অর্থ হচ্ছে বৈশ, এই শব্দটা দ্বারা বোঝায় হচ্ছে ঘনবসতি বা জনবহুল এলাকায় এই সময়ে এই জায়গাগুলোকে কেন্দ্র করে এটার একটা মানে বাণিজ্য বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়ী বা এরকম কিছু উপায়। এবং সবচাইতে যেটা শেষে সেটা হচ্ছে শূদ্র। এই শূদ্র হচ্ছে সেবা প্রদানকারী। মানে আপনি বলাতে পারেন সার্ভেন্ট, বা আপনি এটা না বলে বলতে পারেন শ্রমজীবী বা সেবক। শুদ্ধভাবে আমরা সেবক বা এরকম কিছু বলতে পারি। তো এই হচ্ছে সনাতন ধর্মের মূল ৪ টা ভাবে বিভক্ত শ্রেণীবিন্যাস আরকি মানুষের মধ্যে। তো পরবর্তীতে এই বিষয়গুলো হচ্ছে কিভাবে তারা তৈরি করে, আমরা সনাতন ধর্মের যদি মানে সবচাইতে আদি গ্রন্থ তারা সেটাকে সুপিরিয়র মানে সবচাইতে বেশি প্রাধান্য দেয় সেটা হচ্ছে বেদ। তো বেদের মধ্যে আমাকে একটু সাহায্য করবেন, আমি কি মানে শ্লোক বলে বলবো নাকি এমনিতে বাংলায় বললেই চলবে? ছোট্ট হলে শ্লোক বলেন, সমস্যা নাই, শ্লোক আপনি বলেন। জাস্ট বাংলা বাংলা বললেও চলে, শ্লোক বললেও চলে, আপনার যেটা সুবিধা মনে হয়। আপনি যেভাবে আচ্ছা, আমি কমফোর্ট। আমি শ্লোক আমি মোটামুটি বুঝি। দুইটাই আমি দুই আমি হ্যাঁ, ঠিক আছে, আমি দুইটাই বলে দিচ্ছি। ধন্যবাদ। সেটা হচ্ছে আপনি যদি ঋগ্বেদে দেখেন, ঋগ্বেদের পুরুষ সূক্ততে ১০ম অধ্যায়ের মেবি ১০ এর ৯০ ১২ নাম্বার ইয়েতে আছে যে বিষয়টা যে ব্রাহ্মণস্য মুখমাসীৎ বাহু রাজন্য কৃত উরু তদস্য জৈদেশ্য পুব্বাং শূদ্র অজায়ত। এখানে বলতেছে যে ব্রহ্মার
মুখমণ্ডল থেকে, মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের উৎপত্তি বা সৃষ্টি। এখন এই যে একটা বিষয়, এখানে কিন্তু বেদের মধ্যে এটা ক্লিয়ার বলে নাই যে এটা কি কর্ম থেকে, এটা কি কর্ম থেকে করতেছে নাকি জন্ম থেকে, এটা সৃষ্টি বলতেছে। মানে আপনি আপনি কোথা থেকে জন্ম নিচ্ছেন সেই বিষয়টাকে কেন্দ্র করে আপনাকে বলা হচ্ছে আপনি শূদ্র। এতটুকু বলা হচ্ছে বেদের মধ্যে। তারপরে যখন আপনি ধীরে ধীরে মনে করেন বেদের পরবর্তীতে এই কথাটার যদি ব্যাখ্যা দাঁড়ায়, সেটা তো আমি বাংলায় আপনাকে বললাম। এখন যদি দ্বিতীয়তে আপনি গীতাতে যান, এখানে গেলে আপনি এই বিষয়টার ক্লিয়ারেন্স পাবেন কি যে ভাই, এই যে গীতা, এখানের মধ্যে ভালোভাবে বলতেছে কি, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কৃত্তিরমপি মাং অবিদ্য অকত্তারম অবয়ম। অর্থাৎ আমি গুণ এবং কর্ম অনুযায়ী চার বর্ণ সৃষ্টি করেছি। দেখেন এখানে ব্রহ্মা এবং এখানের যেই মানে গীতার যেই আমি বলতে এখানে শ্রীকৃষ্ণ, দুইজনকে মোটামুটি এক ধরা হয়েছে আর কি। তারপরে এই চারজনকে হচ্ছে তারা হচ্ছে কি যে গুণ এবং কর্ম অনুযায়ী চারটা বর্ণ সৃষ্টি করছে। কিন্তু উপরে কি বলতেছে যে সৃষ্টি কিভাবে করছে, মুখমণ্ডল থেকে, বাহু থেকে, পা থেকে, এরকম এরকম। এখানে বলতেছে যে গুণ ও কর্ম দ্বারা চারটা শ্রেণী বিন্যাস করা হয়েছে। ঠিক আছে, এতটুকু মেনে নিলাম। এখন যখন আপনি এই গুণ এবং কর্ম দ্বারা যে চারটা শ্রেণী বিন্যাস করা হয়েছে, এটার যদি একটু ডিপলি দেখেন যে আসলে কি গুণ দ্বারা কাকে কিভাবে শ্রেণী বিন্যাস করা হয়েছে, তখন বলতেছে কি যে আপনি যদি 18 নম্বর অধ্যায়ের, হ্যাঁ, গীতার যদি 58 নম্বর অধ্যায়ের আপনি যদি 40, 41, 42, 43 এই শ্লোকগুলো দেখেন, এখানে বলতেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রবেগ গুণে। বলছে হে পরম তপ, এখানে এটা বোঝাচ্ছে যে স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত করা হয়েছে। তারপরে বলতেছে যে আচ্ছা, স্বভাবের গুণ অনুসারে মানুষকে যদি, মানে স্বভাবজাত গুণ এবং কর্ম অনুসারে মানুষকে বিভক্ত করা হয়েছে, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষুদ্র, বৈশ্য এগুলোকে। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে জন্ম থেকে আমরা কাউকে শূদ্র এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয় এগুলো কিছু বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে বলছে কি, সৌম দপস্তপ শৌচং ক্ষন্তরার্যমবেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকর্ম সভাজম। বলতেছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, এগুলোই ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। এখানে বলতেছে কি, সম তপ মানে আপনাকে ভাই শান্ত হতে হবে, হ্যাঁ, তারপরে তপ করতে হবে মানে ধ্যান করতে হবে, হ্যাঁ, আপনাকে শান্ত থাকতে হবে, ক্ষান্তি থাকতে হবে, আপনার মধ্যে সরলতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এই বিষয়গুলো আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনি হচ্ছে ব্রাহ্মণ। ক্যাটাগরিগুলো এগুলো, আপনার ব্রাহ্মণ হতে গেলে এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। তারপরে ব্রাহ্মণের পরবর্তীতে আসে শৌর্যং তেজ ধৃতিদাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম, হ্যাঁ, দানমীশ্বর ভাবশ্চ ক্ষত্রাং কর্ম স্বভাবজম। ক্ষত্রিয়দের স্বভাব হচ্ছে শৌর্য, তারা অনেক তেজ সম্পন্ন হবে, তাদের দক্ষতা থাকবে, যুদ্ধে পালায়ন করবে না, তারা যুদ্ধ করবে, হ্যাঁ, দান শাসন ক্ষমতা থাকবে, তারা দান করবে মানুষকে, এগুলো ক্ষত্রিয়দের হচ্ছে স্বভাবজাত ধর্ম। তারপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে কৃষি গুরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাক্রম ক্রম শূদ্রশাপী স্বভাবজম। কৃষি গুরক্ষা বাণিজ্য, হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে কে করবে, শূদ্ররা করবে। এই কাজগুলো হচ্ছে কারা করে, বৈশ্যরা করবে। বাণিজ্য, হ্যাঁ, এগুলো হচ্ছে বৈশ্যরা করবে। আর এই যে উপরের 3টা বর্ণের যারা কাজ করতেছে তাদের সেবা পরিচর্যা এগুলো করার দায়িত্ব হচ্ছে শূদ্রদের। এখন প্রশ্ন এখানে ভাই, একজন একজন ক্ষত্রিয় যেমন বুদ্ধিমান হতে পারে, জ্ঞানী হতে পারে,
ঠিক যেমন হচ্ছে একজন ব্রাহ্মণও হচ্ছে জ্ঞানী হতে পারে। এখন একজন ব্রাহ্মণ যদি যুদ্ধ করতেও পারে এবং ইয়েও করতে পারে, মানে যুদ্ধও করলো, তারপরে হচ্ছে সে শাস্ত্র জ্ঞানও রাখে, তাহলে তাকে আপনি কি বলবেন? ক্ষত্রিয় বলবেন নাকি ব্রাহ্মণ বলবেন? আপনি যদি পরশুরামের কাহিনী দেখেন, পরশুরাম তো যুদ্ধও করতে পারতো, তাছাড়া সে মেবি ব্রাহ্মণ পরিবারের ছিল, আমার অনেক দিন আগে পড়ছি, মনে নাই। তো তাহলে তাকে কি বলবো? একজন ব্যক্তি দক্ষতা, মানে সে যুদ্ধে পলায়ন করে না, সে যুদ্ধ ভালো করতে পারে, তার সাথে তার সাথে সে হচ্ছে মানুষের সেবা করতে পছন্দ করে। এখন তাকে আমি কি শূদ্র বলবো নাকি আমি তাকে ক্ষত্রিয় বলবো? এটা হচ্ছে এখানের মূল সমস্যা, যে গুণ এবং কর্ম দ্বারা যদি পরিমাপ করা হয় তাহলে জন্মের পরবর্তীতে তাকে আমি কি বলবো? তো বলতেছে না ভাই, জন্মের পরে সবাই শূদ্র হয়ে জন্মায়, এই হয় সেই হয়। কিন্তু আমরা কখনো এটা দেখি না যে মানুষের কর্ম অনুসারে বিবেচনা করা হয়, এবং এটা অনেক টাফ, এটা অযৌক্তিক একটা জায়গা। আপনি কিভাবে করবেন যখন একজন মানুষের ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে, যেমন মানে একজন ক্ষত্রিয়র যুদ্ধ করার তার ভিতরে ইয়ে আছে, হ্যাঁ, তাছাড়া তার মধ্যে হচ্ছে জ্ঞান, মানে এই যে মানে ব্রহ্মজ্ঞান বলেন বা এই যে বেদ গীতা এগুলো পড়তে পারে, তাহলে তাকে আমরা কোন দৃষ্টিতে তাকে বলবো যে সে ক্ষত্রিয় নাকি ব্রাহ্মণ? স্বভাবজাত গুণ। তাছাড়া যদি গুণ দিয়েই পরিমাপ করা হয় তাহলে তো এটা আমরা পরবর্তীতে বলতে পারি, জন্মের পরবর্তীতে তাকে শূদ্র, তাকে ব্রাহ্মণ এগুলো করে ট্যাগ দেওয়া হবে কেন? তাছাড়াও বলছে, এখানে আরো একটা অদ্ভুত কথা বলছে, সেটা হচ্ছে ন তদন্তি পৃথিব্যাং পা দিবি দেবেষু বা পুন সাত্বং প্রকৃতি জৈমুক্তং যদেভিসা ত্রিভিগুণে। বলছে এই পৃথিবী মানুষের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। এই তিনটা গুণ কি কি? সত্য, রজ এবং তমগুণ। সত্য মানে যে সাত্ত্বিক সত্য কথা বলে ভালোভাবে চলে, রজগুণ মানে যে হচ্ছে রাজসীয় ভাবে চলে, এবং তমগুণ মানে একটু খারাপ ভাবে বোঝানো হয়েছে। এখন ভাই একজন ব্যক্তির ভিতরে দুইটা গুণও থাকতে পারে, সত্য গুণও থাকতে পারে, রজগুণও থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে কি বলা হবে? এখানে এই বিষয়গুলো স্পষ্ট না। এখান থেকে এখান থেকে আমরা এগুলো স্পষ্ট হতে পারি না যে আসলে মানুষের ধর্ম, এই যে মানে চারটা বর্ণ, এগুলো কি জন্ম থেকে হচ্ছে নাকি কর্ম থেকে হচ্ছে? কর্ম এবং গুণ দ্বারা যদি পরিমাপ করা হয় তাহলে সে বড় হলে সে যখন কর্ম করবে তখন আমরা এটা বুঝতে পারবো যে সে সে কি আসলেই কি সে মানে মানে ক্ষত্রিয় নাকি ব্রাহ্মণ নাকি বৈশ্য নাকি শূদ্র। কিন্তু আমরা তো এটা দেখতে পারি না, আমরা তো এটা বুঝতে পারি না, জন্মের পরবর্তীতে সেই ব্রাহ্মণের ছেলে সে শূদ্রের ছেলে এইভাবে ট্যাগ দেওয়া হয়। আজকে পর্যন্ত এই সমাজে একজন ব্যক্তি আমাকে দেখাতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ, যে ওই ব্যক্তিটার বড় হওয়ার পরে তার কর্ম অনুসারে তাকে ট্যাগ দেওয়া হয়েছে যে আপনি শূদ্র বা আপনি ব্রাহ্মণ। এটা জন্মের পরবর্তী থেকেই দেওয়া হয়, একজন ব্যক্তি আমাকে একটা দেখাতে পারবে না। আমার একটা দাবি, যদি কেউ জানে যে ভাই না, বড় হওয়ার পরে কর্ম এবং গুণ অনুসারে মানুষকে ট্যাগ দেওয়া হয়, তাহলে ভালো, তাহলে এটা আমি মেনে নেব, কিন্তু কেউ আমাকে আমার মনে হয় না যে দেখাতে পারবে বলে। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমরা মানলাম। এখন আমরা মনে করেন বেদ থেকে বুঝলাম, হ্যাঁ, মহাভারতের যে গীতা সেটা থেকে বুঝলাম। এখন এখন হচ্ছে পরবর্তীতে যেটা আছে সেটা মহাভারতের একটা বিখ্যাত শ্লোক আছে এই বিষয়গুলো নিয়ে, যেটা বলতেছে ভাই মানুষ হচ্ছে জন্ম নিয়ে ব্রাহ্মণ হয় না। মানে মহাভারতের বক পর্বে যখন যুধিষ্ঠির বকের কাছে প্রশ্ন করে, যুধিষ্ঠির এবং ধর্মরাজের একটা প্রশ্নোত্তর পর্ব ছিল, এইখানে প্রশ্নগুলো সুন্দর খুবই। তখন প্রশ্ন করছে যে আসলে ব্রাহ্মণকে আর শূদ্রকে। তখন যুধিষ্ঠির উত্তর দিছে, সে অনেক মানে মেধাবী একজন ব্যক্তি ছিল আর কি পঞ্চপাণ্ডবদের মধ্যে। তখন যুধিষ্ঠির বলে যে যে হচ্ছে জন্মসূত্রে তো ব্রাহ্মণ কিন্তু কর্মসূত্রের চাইতে অধম, তাকে আমরা শূদ্রের মতো ভাবতে পারি, এবং যে জন্মসূত্রে শূদ্র কিন্তু সে ব্রাহ্মণের মতো কাজ করতে পারে, তাকে আমরা ব্রাহ্মণের মতো দেখতে পারি। এখানে কথা হচ্ছে জন্মসূত্রে কথাটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে যুধিষ্ঠিরও বলতেছে জন্মসূত্রেই মানুষকে এই কথাটা বলা হয় এবং এটা প্রচলিত।
এই কথা দ্বারা এটাও বোঝা যায় মহাভারতের পর্বের একটা জায়গায় এটা আছে। তো এখন মানুষের মধ্যে মূল মূল বিষয়টা যেটা জন্মায় যেটা হচ্ছে ভাই, জন্মসূত্রে বললে মানে জন্ম থেকে যদি এটা বলা হয় তাহলে অসুবিধা কোথায়? কর্মসূত্রে বললে অসুবিধা কোথায়? এই ৪ টা পণ্য থাকলে প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে যে আপনি যখন একজন মানুষকে ট্যাগ দিচ্ছেন, এই ট্যাগের যে অর্থ আপনি কি কারণে তাকে এটা বলতেছেন যে শূদ্র, সেই কারণটা যখন আপনারা ধর্মর ভিত্তি থেকে দেখান তখন সেটা যথেষ্ট নয়। কারণ একজন শূদ্র ব্যক্তিও অনেক ভালো যুদ্ধ করতে পারে। মানে আপনাদের দৃষ্টিতে যারা শূদ্র তাদেরও যুদ্ধের অনেক স্কিল থাকতে পারে। তাহলে তাকে ক্ষত্রিয় কেন বলবো না? আর যদি কর্ম অনুসারে হয় তাহলে কর্ম তো দুইজনের একই ধরনের কর্ম, যেমন আমি 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 গীতা এগুলো পড়তেও পারি, আমার ভিতরে এইগুলো নিয়ে ধারণা আছে, তার প্লাস আমি হচ্ছে যুদ্ধ করতে পারি, আমি বক্সিংও করতে পারি। তাহলে এখানে আমাকে কি বলা হবে? এগুলো তো সঠিক উত্তর না। আর কর্মসূত্রেই মানুষকে কেন বলা হবে? এখানে তো একটা মানে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ আর পা থেকে শূদ্র। এখানেই যে পা এবং মুখের ব্যবধানটা, এটা তো রাতের দিনের তফাৎ। এবং এই ব্যবধানকে কেন্দ্র করে সমাজে হাজার হাজার ইতিহাস যদি ঘাটা হয় তাহলে দেখা যায় আপনি বেশি দূরে যেতে লাগবে না, আপনি কিছুদিন আগে বাবা সাহেব আম্বেদকরের যে জীবনী আছে ওইটা পড়লেই বোঝা যাবে যে ওনাকে কিভাবে মানুষ ইয়ে করা হয়েছে। এখনো সমাজে এখনো সমাজে হচ্ছে ব্রাহ্মণদের মেয়েদের সাথে বা ছেলেদের সাথে শূদ্র বা নিচু জাতির কোনো ধরনের ছেলে মেয়ের বিবাহের বৈধতা থাকে না। এখনো কিছু কিছু সমাজে এই বিষয়টা খেয়াল করা যায়। শূদ্ররা হচ্ছে বই পড়তে পারবে না, শূদ্ররা মানে এই বেদ গীতা এগুলোর বাণী শুনতে পারবে না, শূদ্রদের ছায়া গায়ে পড়লে সেটা অশুভ। হ্যাঁ, শূদ্ররা যেই পুকুরে স্নান করবে ওই পুকুরে স্নান করা যাবে না। এই বিষয়গুলোর সূত্রপাত তো এখান থেকেই হয়েছে। তো এটাকে যদি আমরা বলি যে এটা একটা ভয়ঙ্কর, হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর একটা প্রথা, তাহলে এটাকে দোষ কোথায়? এই বর্ণপ্রথাটা যদি ভয়ঙ্কর বলা হয় তাহলে এখানে মানে কোথায় প্রবলেম? কিছুই তো দেখি না আমি। এটা তো অনেক বড় প্রবলেম। এটা বলা যাবে না, এটা বললে আঘাত লাগে ধর্মেতে। কেন ভাই? এটা তো সত্য। ধন্যবাদ। আমি সংক্ষেপে বলছি। তাছাড়াও পুরাণে অনেক কিছু লেখা আছে। আপনারা পুরাণ থেকে যদি জানতে চান আমি পরবর্তীতে বলতে পারবো আরো। শেষ ভাই আমার কথা বলা, আপনারা হুম, বলেন এখন যার কোনো কিছু বোঝার জানার থাকলে বা আলোচনা করলে। আচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ এলিস ভাই। তো সুন্দর করে বিষয়টা আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনি যদি আ পুরাণের কোনো একটা শ্লোক যদি মনে করেন যে এটা খুবই আ বৈষম্যমূলক, এই শ্লোকগুলা পরে আপনি বলতে পারেন আরকি। শেষ হওয়ার আগে আপনি যদি এড করেন কইরেন, সমস্যা নেই। আমরা এখন রাহুল ভাইয়ের কাছে যাব নাম্বার 4 এ। রাহুল দা, আপনার এই যে ভয়ানক বর্ণপ্রথা সনাতনের এবং এটার কারণে বৈষম্যের কারণে যে সমস্যাগুলো তৈরি হইছে, এটার উৎপত্তি কিভাবে হইছে? এই শ্লোকগুলা যদি একটু এড করে বলেন ভালো হয়। ধন্যবাদ। শ্লোক গুলো তো এখন আমাকে বুঝতে হবে, অনেক অনেক আছে। এগুলো শুধুমাত্র পুরাণে ভর্তি রয়েছে, ঠিক আছে? পুরাণে অনেক ভর্তি রয়েছে, যেখানে ইভেন বলা রয়েছে যে শূদ্রদের মারার কথা। আমি 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 বইয়ের কি আছে না আছে সেটা না পরেই গেল, কিন্তু এর যে ভয়াবহ যে প্রভাবটা আমাদের সমাজে দেখা গেছে, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। আমরা যদি দেখি মুম্বাইতে, মুম্বাইতে যারা হচ্ছে ম্যানহোলে নেমে মানুষের গু পরিষ্কার করে, সেই সমস্ত লোকের সংখ্যার মধ্যে যারা মেজরিটি রয়েছে, ম্যাক্সিমাম লোক রয়েছে, তারা সবাই কিন্তু দলিত, যারা শূদ্রের মধ্যে নিচু যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা যদি দেখি 1800 শতকে, ঠিক আছে, বা 1900 শতকের শুরুতে না 1800 শতকের শেষে, একটা মহিলা মানে সাউথে একটা মহিলা নিজের বক্ষ কেটে দেয়, কারণ হচ্ছে ব্রেস্ট ট্যাক্সের জন্য, যে তার মানে স্তন ঢাকার জন্য তাকে ট্যাক্স দিতে হবে। এটা ছিল হিন্দু ব্রাহ্মণ্যবাদীদের কিছু নিয়ম কানুন। হ্যাঁ, তার আগে যদি আমরা আরো পিছনে চলে যাই, ঠিক আছে, ইভেন আদি শঙ্করাচার্যের সময় তো আমরা দেখতে পাবো যে যারা দলিত রয়েছে তাদের ছোঁয়াতে মানুষ অচ্ছুত মনে করে। যদি আমি তার আগে চলে যাই তাহলে আমি দেখতে পাবো ইন
ইভেন আপনার খ্রিস্টপূর্ব 6 শতকের দিকে, ইভেন ইন দ্যাট অ্যাট দ্য টাইম অফ বুদ্ধা, তখনও ব্রাহ্মণরা কিন্তু এই ছুত অছুত এই জিনিসটা মানত। এবার আমরা যদি বর্তমান সমাজের কথা বলি, আপনি আহ, সবাই মানুষ হয়তো বেঙ্গলের মধ্যে বা কলকাতার মধ্যে ইন্ডিয়ার বেশিরভাগ ঘুরেছে, বাট তারা যদি কেরালায় যায়, তারা যদি ব্যাঙ্গালোরও যায় যেখানে তারা হিন্দু লোকজন আছে, তারপর হচ্ছে ইউপি, বিহার, তারপর হচ্ছে রাজস্থান, এসব জায়গায় জাতপাত প্রচন্ড পরিমাণে মানা হয়। শুধুমাত্র জাতপাত কিন্তু ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, এই ক্ষত্রিয় এতে কিন্তু সীমিত নেই এখন আর। ব্রাহ্মণদের মধ্যেও তারা ভাগ করেছে, কে উঁচু ব্রাহ্মণ কে নিচু ব্রাহ্মণ। শূদ্রদের মধ্যেও ভাগ করেছে, কে উঁচু ব্রাহ্মণ, উঁচু শূদ্র কে নিচু শূদ্র। ঠিক আছে, ক্ষত্রিয়র মধ্যে ভাগ করেছে, কে উঁচু ক্ষত্রিয় কে নিচু ক্ষত্রিয়। ঠিক আছে, এবং সেই ভাগ অনুযায়ী তাদের মধ্যে জাতভেদ রয়েছে। কোনো এক সময় আমি এক জব্বলপুরের এমপিতে, এক জব্বলপুরের যে এমপি একটা জায়গার নাম, মধ্যপ্রদেশ একটা রাজ্যের নাম, তার একটা ছোটখাটো সিটি হচ্ছে জব্বলপুর। সেখানে আমি যাই এবং হঠাৎ করে আমাকে জাস্ট আমাকে একজন বলল যে এখানে কিন্তু কেউ কিন্তু এসসি এসটি 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 এসসি কাজে বলা হয় শিডিউল ট্রাইবস এবং শিডিউল কাস্টের। হ্যাঁ, শিডিউল ট্রাইবস হচ্ছে যারা উপজাতি, আর শিডিউল কাস্ট হচ্ছে যারা হচ্ছে আহ নিচু জাতি। হ্যাঁ, একটা হচ্ছে উপজাতি, একটা নিচু জাতি। বলে ওরা শিডিউল কাস্ট শুনলে এরা কিন্তু তাদের হাতের জল খায় না। মানে এটা কিন্তু আমি বলছি বেশি দিন আগের কথা নয়, এটা কিন্তু আমি বলছি আজ থেকে 7-8 বছর আগের ঘটনা, যে তারা কোনো নিচু জাতির লোকের হাতের জল খায় না। এবং যেটা যে রাজ্য যেখানে এই জাতভেদটা অনেক কম দেখা যায় সেটা হচ্ছে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনি এখনো দেখবেন 70 থেকে 99% ম্যারেজ বিটুইন, এর মাঝখানে কোনো কিছু হবে, 70 থেকে 90 ধরনের হবে। 90% যারা ব্রাহ্মণ ম্যারেজ হয় সেটা কিন্তু ব্রাহ্মণদের মধ্যেই হয়। তারা কিন্তু গিয়ে কোনো শূদ্র বৈশ্যর সাথে কিন্তু বিয়ে দেয় না। ইভেন আমি আমার বান্ধবীকে দেখেছি যে ব্রাহ্মণ পরিবারের ছিল, সে একটা অন্য ছেলেকে ভালোবাসতো, দাস নামে এটা পদবী ছিল। সে অন্য জাতির ছিল বলে তার সাথে বিয়ে না দেওয়ার জন্য পুরো 2 বছর ধরে মিলে তার কান ভাঙিয়েছে, তাকে জোর করে বাধ্য করে তার সম্পর্ক ভাঙিয়েছে। শুধুমাত্র আমরা এটুকু তো আমরা দেখতে পাবো না। আমরা যদি আর একটু পিছনে চলে যাই, আমরা জাস্ট দেখবো ইংরেজ স্বাধীনতার আগে, ইভেন ইংরেজ স্বাধীন করার পরেও দেখা গেছে যেখানে শূদ্রের ছায়ার উপর দিয়ে, কোনো দলিতের ছায়ার উপর দিয়ে ইয়ে চলে গেছে, ওরা ব্রাহ্মণ পা ফেলে দিয়েছে। ছায়া কেন মারাতে হয়েছে, তার জন্য ওই শূদ্রকে পেটানো হয়েছে এবং এত নৃশংসভাবে মারা হয়েছে, ভাবনা চিন্তার বাইরে। এইটা কিন্তু শুধুমাত্র তখনকার ঘটনা নয়, এটা এখনো ঘটছে। যে বিহারে যাবে, বিহারে পাটেল পাটেলকে বিয়ে করে। হ্যাঁ, বিহারে কিন্তু পাটেল যাদবকে বিয়ে করতে পারে না, এবং বিয়ে করলে মার কাট লেগে যায়। যাদবকে বিয়ে করে। মানে ভাবতে পারছি শুধুমাত্র এটা জাতির থেমে নেই, ইভেন জাতির মধ্যে যে ভাগগুলি হয়েছে ছোট ছোট ভাগেই চলে গেছে এখন। মানে ধরে নেন আপনার শূদ্রের মধ্যে 5টা জাতি রয়েছে, তো পাটেল যে জাতিটা রয়েছে সে পাটেলকেই বিয়ে করছে, যাদব যে রয়েছে সে যাদবকেই বিয়ে করছে, অন্য কাউকে কিন্তু বিয়ে করতে পারছে না। এবং আমরা প্রতিনিয়ত যদি পাঞ্জাব বলেন, ইউপি বলেন, বিহার বলেন, এবং আরো অন্যান্য জায়গা যেগুলো রাজস্থান বলেন, এইসব জায়গা থেকে এমপি বলেন, এইসব জায়গা থেকে আপনি প্রতিনিয়ত যদি একটু লোকাল নিউজ গুলো খোলেন, আপনি প্রতিনিয়ত পাবেন প্রায়, আপনি নানা করে 1 মাসের মধ্যে 20 থেকে 50টা আপনি এরকম পাবেন, নিউজ পাবেন, যেখানে কোনো না কোনো দলিতের উপর অত্যাচার হয়েছে, কোনো না কোনো মানুষের উপর, হ্যাঁ, প্রচন্ড পরিমাণ অত্যাচার হয়েছে। এবং যদি বেদের মধ্যে দেখা যায় অনেক রকম ঘটনা হয়েছে। বেদের মধ্যে তো এটাও বলা রয়েছে যে ইন্দ্রের পুজো করে না। তখনকার দিনে ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা সবাই ইন্দ্রের পুজো করতো। যে ইন্দ্রের যজ্ঞ করে না, মানে পুজো বলতে তখনকার দিনে যজ্ঞ হতো, যে ইন্দ্রের যজ্ঞ করে না তাকে জন্য পায়ের তলায় পিষে মেরে ফেলা হয়।
এটার যতদূর আমার মনে রয়েছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের আহ 10ম অধ্যায়ের 84 নম্বর সূক্ত, যদি আমি ভুল না হয়ে থাকি, 1-10-84। হ্যাঁ, 84 নম্বর সূক্ত। হ্যাঁ, 84 নম্বর সূক্তের মেবি 7 নম্বর, আমি ভুলে যাচ্ছি। আহ, 1-10, আহ 1-10-84, 1-10-84-7 মনে হয়। যদিও ভুলে যাচ্ছে, আমি পরে কোনো সময় রেফারেন্স এনে দেবো। এরকম রয়েছে। তো বর্তমান সমাজে এর প্রভাবটা এখনো যায়নি। কেউ যদি ভাবে না সমাজ পরিবর্তন হয়েছে, আধুনিকতার ছোঁয়া পেয়ে সবাই চেঞ্জ হয়ে গেছে, আপনি ভুল করছেন। এখনো অনেক দিন। কারণ এখানে না করুক 30 থেকে 50 কোটি মানুষ, এটা আমি কম করে হয়তো বলছি, এই সংখ্যাটা আরো বাড়তে পারে, কিন্তু 30 কোটির কমে এটা জীবনে যেতে পারে না। এরকম মানুষ আছে যারা এখনো পর্যন্ত ধর্মান্ধ, যারা এখনো পর্যন্ত জাতিভেদ প্রথা মানে, যারা মানে তাদের থেকে নিচু জাতির লোকদের সাথে তার মেলামেশা করা উচিত নয়, তাদের সাথে কথা বলা উচিত নয়, তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয়, তাদের ছায়া মারানো উচিত নয়, তাদের হাতে জল খাওয়া উচিত নয়। এবং সত্যিকারের খুব মজার বিষয়, একটা রিপোর্টার কোনো এক গ্রামে গেছে কিছুদিন আগে, নিউজটা খুব চারিদিকে ছড়িয়েছিল। কিছু বাচ্চা রয়েছে, দলিত শ্রেণীর বাচ্চা, তাদেরকে যখন রিপোর্টারটা এসে কথা বলে ছুটে গেছে, তখন বাচ্চাগুলি বলছে আমাকে ছুঁয়ো না। রিপোর্টার জিজ্ঞেস করছে কেন তোমাকে ছুবো না? তখন রিপোর্টারকে সে বাচ্চাটা বলছে তুমি ছুলে তুমি নোংরা হয়ে যাবে। আপনি ভাবতে পারছেন, একটা 11-12 বছরের ছেলের কাছ থেকে যখন আপনাকে শুনতে হচ্ছে যে তাকে ছুলে নাকি আপনি নোংরা হয়ে যাবেন, কারণ কি তারা নিচু জাতি। এটা খুবই ভয়াবহ একটা সমাজের জন্য, যেখানে যদি আমি বলি যে আমরা এখন একবিংশ শতাব্দীতে চলে এসেছি, এবং আসার পর যদি এরকম ধরনের চিন্তাধারা এখনো পোষণ করি, তাহলে সেই সমাজের জন্য খুবই ভয়ানক এটা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাহুল দা, খুব সুন্দরভাবে আহ, বিষয়টাকে ক্লিয়ার করে বললেন। আহ, যে তাদের যে বৈষম্য, ধর্ম, একটা ধর্ম কিভাবে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, এবং এই বৈষম্যের কারণে কিভাবে সমাজে যে ভয়ানক রূপ তৈরি হয়, আমাদের সমাজের প্রতিফলনটা কিভাবে ভয়ানক হয়, এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিলেন। আমরা যারা আছেন এখানে সম্মানিত সদস্য সবার কাছ থেকে শুনবো। জাস্ট আমি এখানে একটা মিনিট বলতে চাচ্ছিলাম যে এখানে কয়েকটা শ্লোক আমি কানেক্ট করছি, এই শ্লোকগুলো শুনিয়ে সবাইকে ছেড়ে দিব আর কি, আপনারা শোনার মতো বলবেন। আমি এখানে মনুস্মৃতির 1 নম্বর অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলা আছে যে এখানে ব্রহ্মা নিজ মুখ, বাহু, উরু ও পা থেকে 4 বর্ণ সৃষ্টি করেছেন। এটা এলিস ভাই বলে গেছে। তো ভাই, এইখানে প্রশ্ন আছে যে ব্রহ্মার কাছে যদি সব মানুষ সমান হয়ে থাকে, তাহলে এইখানে এই আলাদা আলাদা কেন সৃষ্টি করা হবে? একজন স্রষ্টা, তার যে সৃষ্টি, আমি ওই কনসেপ্ট অনুযায়ী বলতেছি, তার তার যেই সৃষ্টি তার কাছে যদি সমান হয়ে থাকে, তাহলে একজনকে কেন মাথা থেকে, একজনকে পা থেকে, এই বৈষম্য করে কেন তিনি সৃষ্টি করবেন? তার কাছে এই এই বৈষম্যটা তার মধ্যে তার নিজের মধ্যেই তো বৈষম্যের যে রূপটা প্রকাশ পাচ্ছে। তো আমরা তো সনাতন ধর্ম বা ধর্ম প্রচারক যারা আছে, যাজক যারা আছে, পুরোহিত ঠাকুর সাহেব যারা আছে, তাদের মধ্যে তো থাকবেই স্বাভাবিক। হুম, যেটা আমরা স্রষ্টার মধ্যে এই রূপটা পাই, তার স্বরূপটা তো আমরা পাবো এই তাদের ধর্ম প্রচারকদের মধ্যে। তারপরে মনুস্মৃতির 10 নম্বর অধ্যায়ের 5 নম্বর যে শ্লোক, এই শ্লোকে বলা আছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের জন্মগতভাবে বিভিন্ন কর্তব্য নির্ধারিত। এই শ্লোকে মানে ক্লিয়ার করে বলা হয়েছে যে এখানে জন্মগতভাবে মানুষের কিছু কর্তব্য আছে। হ্যাঁ, শূদ্রকে সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। শূদ্র হচ্ছে সবচেয়ে নিম্ন বর্ণের, এবং সে ব্রাহ্মণের সেবা করবে। তাকে সৃষ্টি করাই হয়েছে ব্রাহ্মণের সেবা করার জন্য। কতটা ভয়ঙ্কর চিন্তা করেন, যে একজন মানুষ, সে নিজেকে সে শূদ্র মনে করবে এবং সে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণের সেবা করার জন্য। জন্মগতভাবে এই যে পার্থক্য তৈরি করে দেওয়া, এটা তো এখন এই সমাজে এসে যদি আমরা মানে এগুলাকে মান্যতা দেই, এর থেকে ভয়ানক মানুষ, নিচু শ্রেণীর চিন্তাধারার মানুষ আর হতে পারে না। হ্যাঁ, এখানে আরেকটা শ্লোক আমি দিয়েছি,
সেটা হচ্ছে মনুস্মৃতির ৮ নম্বর অধ্যায়ের ২৭০ থেকে ২৭২ নম্বর শ্লোক। এখানে বলা আছে, শূদ্র যদি ব্রাহ্মণকে অপমান করে, শূদ্র যদি ব্রাহ্মণকে অপমান করে তাহলে তার জিভ কেটে ফেলা বা অন্য কঠিন শাস্তি তাকে দিতে হবে। আবার একই অপরাধে ব্রাহ্মণের শাস্তি হালকা করে উল্লেখ আছে। মনুস্মৃতির আরেকটা অধ্যায় এখানে বলা আছে যে বর্ণ সংকর এর ব্যাপারে, বিভিন্ন বর্ণের মধ্যে বিবাহ থেকে উৎপন্ন সন্তানকে নিম্ন বর্ণের বলা হয় এবং তাদের অধিকার সীমিত করে রাখা হয়েছে। তো আসলে এই শ্লোকগুলো, মনুস্মৃতির শ্লোকগুলো, এই যে ভয়ঙ্কর যে রূপটা ফুটে ওঠে, আমরা এগুলা যদি একটু ভালো করে পড়ি আর কি। তো আমি আমার অবস্থান থেকে আহ, একটু করছিলাম, ব্যাপারটা কাটাকাটি করছিলাম, ঠিক করলাম। যাই হোক, আচ্ছা, আমি 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 একটা কথা বলবো। জি জি জি, রাহুল দা হ্যাঁ, বলেন। বলেন রাহুল দা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে, যদি কেউ যদি শূদ্র যদি ব্রাহ্মণকে বিয়ে করে, শূদ্র মহিলা ধরেন ব্রাহ্মণকে বিয়ে করলো, ঠিক আছে, এবং ব্রাহ্মণকে বিয়ে করার পর মানে দাস, এবং তার পেট থেকে যে ছেলে হবে, হ্যাঁ, পুত্র সন্তান হবে, তার ৮ প্রজন্ম পরে গিয়ে সে ব্রাহ্মণ হতে পারবে। ৮ প্রজন্ম পর্যন্ত তারপরেও সে শূদ্র থাকবে। চিন্তা করা যায়। ব্যাপারটা বুঝেছে? এই এই হ্যাঁ, এটা কিন্তু মনুস্মৃতি না হলে ইয়েতে রয়েছে, পুরাণে রয়েছে। আচ্ছা, আমি আমি পরে যদি পাই আমি এনে দেখো। হ্যাঁ, ধন্যবাদ রাহুল দা। মানে এই যে ভয়ঙ্কর একটা এগুলো জিনিস ভাই। এগুলো মনে করেন এই মানে এই জিনিসগুলো নিজেরা নিজেরা এরকম বর্ণনা করতে মানে খারাপ লাগতেছে, বুঝছেন? কারোর সাথে ডিবেট করতে গিয়ে যদি আলোচনাগুলো করা যাইতো, বুঝতে পারছেন? ভাই এগুলো আসলে মানে মানে এটা এগুলো মানুষ শুনলে তারা কিভাবে মেনে যত নেয় এই শুনবেন, বিষয়গুলোকে, আনিম ভাই? হ্যাঁ, যত শুনবেন মানে ততই মানে বমি আসবে নাকি, মানে কি করব নিজেকে, যে শালার মানুষ কোথায়, এখনো কোথায়, কোন পর্যায়ে আছে, চিন্তা করা যায় ভাই। আমি বলেন। আমি হচ্ছে পুরাণে এবং ব্রাহ্মণীয় শাস্ত্র, মানে ব্রাহ্মণরা তখনকার দিনে রাজার কাছে অনুমতি চেয়ে এই হিন্দু ধর্মটাকে পরিচালনা করার জন্য কিছু শাস্ত্র তারা লিপিবদ্ধ করে, যেটাকে সংক্ষেপে ব্রাহ্মণীয় শাস্ত্র বলা হয়। এই শাস্ত্রগুলোতে এই ব্যাপারে অনেক কঠিন কঠিন বিধান আছে যে শূদ্রদের কিভাবে শাস্তি দিতে হবে, ব্রাহ্মণরা কিভাবে বাকি ৩টা শ্রেণীর কাছ থেকে শোষণ করে খাবে, রাজার পাশাপাশি তাদেরকেও, ব্রাহ্মণদেরও কেন কর দিতে হবে, হ্যাঁ, তাদেরকে খাবার দেওয়া বা তাদের যে কোনো ধরনের কিছু প্রয়োজন হলে তাদের কাছ থেকে নেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আছে, অনেক বিস্তারিত, যদিও এই গ্রন্থগুলোকে এখন অনেকে অথেন্টিক মনে করে না, তারপরেও এই বিষয়টা, এই ব্যবস্থাটা হাজার হাজার বছর ধরে চলে আসছিল এবং এটা এখনো প্রায় সমাজে প্রচলিত। যেমন হিন্দুরা বিয়ের জন্য হলেও, বিয়ে করানোর জন্য হলেও একজন ব্রাহ্মণরা পুরোহিতকে ডাকে, ধর্মযাজককে তারা ইনভাইট করে নিয়ে আসে। আপনি যদি কেউ মৃত, কারোর যদি পিতা মারা যায়, তাহলেও তারা নিয়ে আসে। এই যে ধর্মের মধ্যে একটা বেনিফিট, হ্যাঁ, এই যে ব্রাহ্মণরা একটা বেনিফিট পাচ্ছে। কি বেনিফিট? তারা যদি, কারোর পিতা মারা যায়, তারা যদি এখানে আসে, হ্যাঁ, বা কারোর যদি বিয়ে হয় এখানে যদি যায়, তাহলে ভাই তাদেরকে পে করা হয়, তাদের খাবার দাবার, হ্যাঁ, তাদেরকে মানে আপনি যেই বিষয়গুলো তাদের প্রয়োজন সেগুলো দেওয়া হয় কোনো কারণ ছাড়াই, অযৌক্তিক। তাকে দেবে, তাকে এগুলো করাতে বাধ্য করবে, আরে ঠিক আছে ভাই আপনি করেন, আপনাকে এত টাকা দেওয়া হবে। এবং এই তাদের একটা প্রসেস, তারা কিভাবে সমাজে ওই ৩টা শ্রেণীর উপর মাথা, মানে মাথায় হচ্ছে কাঁঠাল রেখে খেতে পারবে, এর জন্য তারা ব্রাহ্মণীয় শাস্ত্রকে রচনা করে। এই শাস্ত্রের মধ্যে কিছু কিছু বিধান আছে, যেমন আপনি শূদ্র হলে আপনি যদি কোনো মন্দিরে পদার্পণ করেন তাহলে আপনার পা কেটে ফেলা উচিত। আপনি যদি কান দিয়ে হচ্ছে কোনো ধরনের বৈদিক মন্ত্র পাঠ শোনেন, বা হচ্ছে আপনি যদি গীতার শ্লোক মানে আপনি শুনেন, তাহলে আপনার কানকে গরম লোহা দিয়ে আপনার কান পুড়িয়ে ফেলা উচিত।
আপনি যেই জিভ দিয়ে কোনো শ্লোক পাঠ করার চেষ্টা করবেন সেই জিহ্বা কেটে ফেলা উচিত। তারপরে ওই যে পাছার মাংস কেটে ফেলবে না, আরেকটা কি যেন আছে না, কিতা নাকি শুনলে পাছার পিছনের মাংস কেটে ফেলবে, শূদ্র যারা তারা হ্যাঁ যদি আজ হ্যাঁ আছে না। অনেক আছে ভাই। হুম। হ্যাঁ তাদেরকে আপনি আপনি চিন্তা বাবা করেন, সাহেব আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর আমার তো অনেক কিছু মনে নাই। চিন্তা বাবা করেন সাহেব অথচ, আম্বেদকর যিনি ছিলেন, হ্যাঁ অথচ চিন্তা করেন ইউএন থেকে যেটা এই যে লাস্ট লাস্ট যেটা আপনার বের হয়েছে জেনেভা কনভেনশনে না, ওইখানে হিউম্যান রাইটস এর এরকম রাইটস আপনার ওখানে বলা আছে কেউ কাউকে টাচ করতে পারবে না। মনে করেন কেউ যদি কোনো হুম, অপরাধ করে তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে, অথবা আপনার যে কোনো ধরনের বিচারিক কোনো বিষয়ে যদি ওখানে ওইরকম ধরনের স্ট্রাকচার না থাকে তাহলে বিচারের ব্যবস্থা করতে হবে, কিন্তু বিচার ব্যবস্থা ছাড়া কোনোভাবে তাকে টাচ করা যাবে না। টাচ আমাদের রাইটস নাই। ইভেন আমরা আমাদের সন্তানদেরকেও শাসন করতে গিয়ে যে মারি না, সেটারও আমাদের রাইটস নাই। ফিজিক্যালি যে তাকে আমরা টাচ করব কিংবা ফিজিক্যালি তাকে আমরা ব্যথা দিব। হ্যাঁ বলেন, অথচ এরা কি আচ্ছা, করতো। হ্যাঁ আমি আরো 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 এরিস ভাই, বিষয় আছে। হ্যাঁ আচ্ছা এরিস বলেন, ভাই, আমি আমি চাচ্ছিলাম আর কি আমার মানে ওই উদাহরণগুলো দিয়ে শেষ করে দিই, তারপরে আপনি বলেন। আচ্ছা শেষ করেন আপনি। ওকে। তারপরে আরো অনেক বিষয় আছে, যেমন আপনাকে আপনাকে হচ্ছে পুরোহিত যারা, তারা হচ্ছে তারা হচ্ছে এখনো যদি কারোর বাড়িতে যায়, হ্যাঁ, কারোর বাড়িতে পূজা অর্চনা করতে গেছে, তাহলে ওই পুরোহিতরা কি করে জানেন? যে তারা নিজে রান্না করে খাবে। আপনি যদি একজন লাইক মানে বৈশ্য হন, শূদ্র হন, যেই হন না কেন, আপনার আপনার যেমন মল্লিক আছে, হ্যাঁ, তারপর রায় আছে, অনেকগুলো মানে টাইটেল থাকে আর কি, হিন্দু যারা আছে তাদের। তো তাদের বাড়িতে যদি একজন পুরোহিত যায়, তাহলে ওই পুরোহিত কখনোই আপনার হাতের রান্না খাবে না। এটা এখনো প্রচলিত ওপেন চ্যালেঞ্জ। কেউ যদি দেখাতে পারে যে খায়, হয়তো একজন দুজন ব্যক্তি থাকতে পারে। কেন খাবে না? কারণ হচ্ছে সে আপনার হাতে রান্না খেলে হচ্ছে তার তার যে একটা পজিশন সেটা নষ্ট হয়ে যাবে। এটা ভাই মানে সে ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে যাবে, এরকম একটা বিষয়। আপনি বলতেছেন কর্ম অনুসারে, মানে এই যে গীতাতে বলা আছে কর্ম অনুসারে মানুষের কাছে চারটা ইয়ে হয়। তাহলে ভাই এখানে না খাওয়ার পিছনে তার যদি একটা কর্মের শ্রেণীবিন্যাসই করা হয়, তাহলে ওই ব্রাহ্মণ ব্যক্তি কেন খাচ্ছে না? অথচ আপনি যদি হোটেলে যান, রেস্টুরেন্টে যান, ওই ব্রাহ্মণ ব্যক্তির জন্য যদি আপনি মনে করেন সুইটের একটা বক্স নিয়ে আসেন, ওই সুইটটা মেকিং কোন কোম্পানি করছে, কোন কারিগর করছে, হ্যাঁ, তারপর উনি কি শূদ্র নাকি ব্রাহ্মণ, এটা কিন্তু তাদের ক্ষেত্রে ম্যাটার করে না। তো এই আচ্ছা এরিস ভাই, বিষয়গুলো খুবই জঘন্য, এবং মানে এগুলো ভাই মানাটা উচিত না, এটা খুবই নোংরা একটা কাজ। তো এটার থেকে মানে অনেক বিষয় আছে, আমি এখানে আমার বিরোধিতা করলে হয়তো বলতে পারতাম, কারণ নিজে থেকে অনেক সময় মনে থাকে না তো। তো যেগুলো মনে আসতেছে এগুলো বলতেছি। হ্যাঁ ভাই বলেন, পলিটিক্যাল ভাই। আচ্ছা তার মানে আমরা এখানে একটা উপসংহারে যেটা আসলাম, আপনার কথা শুনে, তারপর হালদার কথা শুনে, যে উপসংহারটা এরকম: এই 2026 সালেও যারা হিন্দুত্ববাদী মানে সনাতনী বিশ্বাসে বিশ্বাস রাখে, তার মানে এই যেই ব্যাখ্যাগুলো আপনি দিলেন এবং রাহুলদা দিল, তারা এই মেন্টালিটি এখনো রাখে। মানে যারা এখন পর্যন্ত সনাতনী চিন্তা শক্তিতে আছে, মানে সে নিজেকে আপনার ওই আস্তিক হিন্দু বলে এবং নিজেকে আস্তিক বলে দাবি করে, সনাতনী আস্তিক বলে দাবি করে, এবং গীতাকে মানে, এবং আপনার ইয়েকে মানে, মানে যে বেদ যেগুলো আছে, তার মানে তাদের ভিতরেও এই বর্বরতা আছে, কিন্তু সুযোগের অভাবে সেটা পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না। এই কনক্লুশনে কি আমরা যেতে পারি? অবশ্যই, অবশ্যই। আহ, হ্যাঁ, এতক্ষণ ধরে তো আমি এতক্ষণ ধরে তো আমি এটাই বললাম। হুম, তাহলে যেই ব্যক্তি আপনার এখানে এসে এই
হিন্দুত্ববাদী এই সনাতনী ব্যাপারটাকে ডিফেন্ড করে, তার মানে তার মেন্টালিটি কি হতে পারে সেটা তো মানে মানে বুঝার বাকি থাকে না। তো বিপ্লব দা যেটা আসছিল উনি কিন্তু এখানে যখন কথা বলছিল অনেক সুন্দরভাবে বোঝাচ্ছিল ডট আপুকে। তো উনি মানে জিনিসটাকে ডিফেন্ড করতেছেন। তা আমি যখন ওনাকে বললাম যে এই জিনিসটা ব্ল্যাক লিস্টেড, সেটা কেন আপনি না, ডিফেন্ড এই করতেছেন? এই আপনি এই বিষয়টাকে ডিফেন্ড করা বা না করা নিয়ে আমরা পরে কথা বলবো। অবশ্যই বলা যাবে, ওনার সাথে বলা যাবে, সমস্যা নেই। তবে বিষয় হচ্ছে টপিক নিয়ে কি মানে আরো কিছু বলার থাকলে এটা আগে আমরা শেষ করি, তারপরে ওই ওনার ওনার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। কারো যদি জি কিছু বলার থাকে তারপরে এটা শেষ করে পাইবো। হুম। না, আমি জাস্ট স্পিচলেস। আমি আমি তো মানে বেদ পড়ি নাই, গীতাও পড়ি নাই। আর আমি এতটা যে বর্বরতা, এই বর্বরতার পরিমাণ যেটা বললেন আপনারা, এটা আমি শুনে মানে আমি হতভম্ব। মানে আমার চিন্তা শক্তি তো আসে না এই যে এতটা খারাপ হবে। যাই হোক, কারো বলার থাকলে কিছু বলেন। অবশ্যই অনেকক্ষণ ধরে শুনতেছেন আমাদের আনিম ভাই, তারপরে রোজাপি, ডোটাপি, রি ভাই। আপনারা বলেন, আপনাদের কাছ থেকে শুনি রিপোর্ট। আনিম ভাই তো বলছে, তারপরেও আমি এক কথাই বলবো, বর্ণপ্রথা আবার কি? মানুষের মাঝে কি কোনো ভেদাভেদ আছে? সবাই সমান। আর সেটা কর্ম দ্বারাই বিবেচনা করা হয়, কোনো জাত প্রথা দেয় না। আর যারা এগুলো করে তারা মূর্খ। ধন্যবাদ রোজ। প্রশ্নটা এখানেই, কর্মের মাধ্যমেই যদি আপনি তার না না, এখানে 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 হ্যাঁ বলেন ইসরাত। প্রশ্ন একটা করতে চাচ্ছিলাম। এখানে দ্বিমত আছে ভাই। কর্মধারা, হ্যাঁ আপনি করেন, আমি আমি কথাটা বলি একটু, সরি। হুম, এখানে দ্বিমতটা হলো আমার এখানে যে কর্মধারা তাকে নির্ধারণ করা কেন হবে? তার পেশা নির্ধারণ করা হবে, সে কি করে। হ্যাঁ, সে মানুষকে কেন পেশাটা তো দেখতে আপনি, হবে এখানে? পেশাটাই তো কর্ম না? আপনি কর্মের দ্বারাই তো একটা পেশা পাবেন। হ্যাঁ, আপনাকে যখন বলা হবে যে আপনি কি করেন, তখন আপনাকে শ্রমিক বলা হতে পারে। তাই বলে আপনাকে শূদ্র বলা হবে, আপনার একটা গ্রুপকে শূদ্র গ্রুপ বলা হবে, এটা তো মানা যায় না। মানুষ বলতে সমস্যা হচ্ছে না না, এগুলো তো আমি বলিনি মানা যাবে। ওইটাই তো। মানে আমি, আপনি বললেন না যে কর্মধারা নির্ধারণ, হ্যাঁ কর্মটা কর্মধারাটাকে তো আমি পেশাই আমি বোঝাইছি। আমি আপনি যে একটাই ওভারঅল পেশাটা বিশ্বাস করেন ওটা করি। তো কর্মের দ্বারাই করেন, আমি সেটা বোঝাইছি। কর্ম মানে কাজ, হ্যাঁ, যে এটা কাজটা দিয়ে শুধুমাত্র, আপনি যে হ্যাঁ, কিছু কর্ম, নিজের লাইফটা কর্ম সকল করতেছেন। মানে কর্ম, রোজ আপু, সকল কর্ম সম্মান। সকল কর্মকে আপনার সম্মান জানাতে হবে। ভাই যেটা আমার কথা শুনুন। সকল যেই কর্মেই হোক। ভাই ভাই পলিটিক্যাল পলিটিক্যাল ভাই আমার কথা হচ্ছে যে কর্মধারা আপনি কেন চারটা শ্রেণী ভাগ করবেন? কর্ম বলতে আমি আমার যাই প্রশ্ন করি হচ্ছে, সেটাই আমার কর্ম না? আমি কাজ করতেছি নিজের জন্য, হ্যাঁ জীবনের জন্য, সবাই এটা কি আমার কর্ম না? এখন এই কর্মটা আপনাকে কেন হচ্ছে, আমি এটা বলছি। আপনি হচ্ছে যখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি, তখন আপনি বলবেন শ্রমিক। তাই বলে আমি শ্রমিক নাম লাগিয়ে তো এরকম কিছু না যে সমাজের মধ্যে শ্রমিক, মানে শ্রমিক, এটা নিয়ে আমি সনাতন কথা ধর্মে, বলছি। সনাতন ধর্মে কর্ম বলতে ওরা যেটা বুঝায় কি, পুণ্যের কাজগুলোকে মনে হয় কর্ম বুঝায়, কর্মা ফল আছে কিন্তু না। আমি তো ওইটা বোঝাইনি। আমাদের কিন্তু হ্যাঁ, জীবনের কিন্তু ক্ষেত্রে এ রোজ, টু জেড হ্যাঁ আমরা রোজ যাই করি যেটা সেটাই বুঝাইছে কর্ম। সেটা হচ্ছে, হ্যাঁ প্রফেশনাল, আমাদের যে প্রফেশন, আমরা যে কাজ করি সেটাকে বুঝাইছে। জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো আমরা কর্মই করি। যা হুম, কিছু করা সেটাই তো কর্ম। right. আমি তো এটা একমত যে আমরা কর্ম করি এবং এটা সেটা আমি বলছি তার কর্ম দ্বারা কেন তাকে এই কাজটা দেখতে দেওয়া হবে? চারজন ব্যক্তি কর্ম, চার ধরনের কাজ করে, হ্যাঁ, আপনি যেটাই চারজন করেন ব্যক্তি না চার কেন আপনার ধরনের কর্ম কাজ দ্বারাই তো ভাগ করা হবে না? খারাপ কিছু হ্যাঁ করলেও মানে ভাই, কর্ম, কর্ম ভালো দ্বারা কিছু এইটা করলেও। এইটা মনে করেন সোসাইটিতে যারা আবার কোনো কাজ করে না, ধরেন যারা বেকার, তখন তাদের বেলায় কি হবে? মানে হ্যাঁ তাদেরকে ব্যাপারটা, যখন বলা হবে, হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা তখন হচ্ছে আপনি যদি কি কেউ, করেন? হ্যাঁ হ্যাঁ প্রফেশনাল সেটাও তার কর্মের প্রফেশনাল, ফল। ও যতটুকু করছে, শুধু খাইছে ঘুমাইছে, ওটাই তার কর্মফল। এটাও ঠিক আছে, মানে হ্যাঁ ভাই, যদি প্রফেশনাল ইয়ে আমি দিয়ে সেগমেন্ট বলছি করা হয় আর কি, হ্যাঁ
আমাদেরকে হ্যাঁ, যদি ওইটাই। সেগমেন্ট করা হয় তখন প্রফেশনাল ইয়েটা চলে আসে। আর ওইটা দিয়ে যদি না করা হয় তাহলে একটা মানুষের পরিচয় একটা মানুষ। হুম, এইটুকুই হচ্ছে হ্যাঁ, মেইন। আমি যখন আমার প্রফেশনাল জায়গাতে যেতে হবে তখন আমি ভাই ওইটা অ্যাপ্লাই করছি, আমাদের কোনো হুম। সমস্যা নেই। যেমন আমি বেকার হলে আমি বলতেছি আমি বেকার, কিন্তু মানুষ তাই বলে না বলে যে আমার একটা ভাগ্যের ফল, আমি ক্যাটাগরি। বলবো না ভাগ্যের না, কর্মের ফল। ভাগ্য বলে আমি কিছু নেই, কর্ম কাজটা। এখন আমি হানিফ ভাই এটা বলতেছি যে ভাই ঠিক আছে, আমি বেকার, আমি তখন আমাকে জিজ্ঞেস করি যে আপনি কি করেন, হ্যাঁ না আমি বেকার, আমি একটা শিক্ষক, এটা ঠিক আছে। কিন্তু যখন আপনাকে মানে ভাগ করা হচ্ছে তখন তো ভাই আপনি বেকার সবসময় থাকতেছেন না, তাই না? আপনি মনে করেন আজকে আজকে বেকার কালকে যোগ দেবেন, সেরকম মনে করেন একজন ব্রাহ্মণ ব্যক্তি, সে হচ্ছে ছাত্র করতেছে আবার যুদ্ধ করতেছে, এই ক্ষেত্রে আপনি কিভাবে তাকে ভাগ করবেন? এটা কিরকম সেটা একজন ব্যক্তি আজকে হচ্ছে সৈনিকের জীবনে, সে রিটায়ারমেন্ট হয়ে গেছে, তারপরে হচ্ছে সে হচ্ছে একজন মানে দোকান ব্যবসা করছে, তখন তাকে আপনি কি বলেন, তাকে আপনি বলে কর্তৃত্ব বলেন, এটা তো এরকম মানে মানা যায় না, তাই না? তখন জিজ্ঞেস করা হবে যে আপনি কি করেন? তখন ঠিক আছে, আমি বলতে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমাদের সমাজে বিবেচনা করা হয় তো আমাদের কর্ম দ্বারাই কে কোন পজিশনে যাবে সেটা তার কাজের উপর ডিপেন্ড করে ওই পজিশনটা দেওয়া হয়। কেউ বড় পদে, কেউ ছোট পদে, কেউ আম, কৃষক, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়িক, এগুলো তো তার কর্মের উপর ডিপেন্ড করে আমরা নির্ভর ঠিক করি। আছে, তখন একজন ব্যক্তি মানে শিশু একটা জন্ম হচ্ছে, তার কি বলবো? এরিস ভাই, আপনার কথা ক্লিয়ার আসে না, আপনার নেট ঠিক কথা করে। বুঝতে পারছি না আমি, ক্লিয়ার না কথা। আচ্ছা, দাঁড়ান, আমি ওয়াইফাই দিয়ে ইয়ে করি, ব্লুটুথ কানেক্ট করি। এখানে আমার কাছে মনে হয় যে মানে কর্মটা কাজ যদি হয় আর কি, সেই জায়গা দিয়ে শ্রেণীবিন্যাস করার যে বিষয়টা সেটা পক্ষপাতী আমি না। মানুষকে ভাগ করা যেতে পারে তার আচরণগত জায়গা, মানে সে আসলে সমাজের জন্য ওইটা ক্ষতিকর আমরা তো কিনা। ভাগ করি না, ওটা অটোমেটিক ভাগ হয়ে যায়, মানে তার পেশা কি, তার না মানে প্রফেশন কি, আমরা এগুলো জীবনে ওইটাকেও এমনি চলে সমর্থন আসে। করছি না আর কি, মানে আমি ওইটাকেও সমর্থন করছি না আর কি না না, ব্যক্তির জায়গা আমরা দেখেন থেকে। আমরা এটা করা লাগে, আমরা এটা মানে ভাগগুলো এই আমাদের ধরনের জীবনে কোনো চলে আসে। এমনি বলতেছে আর কি, এই যে এইগুলো স্ট্যাটিস্টিক্যাল কোনো রিপোর্টের জন্য কিংবা ধরেন রাষ্ট্রীয় কোনো কাজের জন্য এগুলোকে ক্লাসিফাই করা যায়, কিন্তু হ্যাঁ, মানুষের মধ্যে মানুষ হিসেবে হ্যাঁ কোন ধরনের কোনো ভেদাভেদ কিংবা ক্লাসিফাই করাটাই হচ্ছে আপনার না, ডিসক্রিমিনেশন। মানুষ হিসেবে হ্যাঁ ভেদাভেদ এটাই নেই, কিন্তু এটাই আমরা রাষ্ট্রের মানুষ হিসেবে সব অধিকার ভোগ করার রাইটস আছে, এইটা। হ্যাঁ, হ্যাঁ ওইটাই। যেমন আর কি, যেমন আমরা যদি একটা সমীক্ষা করি তখন আমরা বলতে পারি যে এই গ্রামের হ্যাঁ মধ্যে বা হ্যাঁ এই শহরের মধ্যে কতজন হচ্ছে এত শিক্ষিত, পার্সেন্ট, কতজন হ্যাঁ অশিক্ষিত। এত পার্সেন্ট এই লেভেল, এত ক্ষেত্রে পার্সেন্ট লেভেলের গ্রেড, ওই যে সরকারি চাকরির ব্যাপারে একটা গ্রেড দেয় না, যে আবার লেভেল এত সরকারি লেভেলে। ভাতা যেগুলো, ওগুলো তো সবাই ভোগ করতে পারবে না, যে হলো নিম্ন হ্যাঁ শ্রেণীর তারাই পাবে, শ্রেণী বিভাগ করেই ওটাই তো আর দেওয়া কি, হয়, মানে আমরা সমান যে অধিকার তো দৃষ্টিকোণ হয় থেকে, না তাহলে। হ্যাঁ আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখতেছি হিউম্যান রাইটস এর পার্সপেক্টিভ থেকে কোনো মানুষের মধ্যে কোনো ধরনের কোনো ক্লাসিফিকেশন করা যাবে না, ব্যাপারটা এটাই। এক্স্যাক্টলি। কোনো কিছু হ্যাঁ, কোনো কিছুর উপরে, এটাতে আমিও হ্যাঁ একমত। হ্যাঁ কোনো কিছুর উপরে বেস করেই, ধরেন একটা মানুষ ধরেন অনেক লোয়ার শ্রেণীর কাজ করে কিংবা ধরেন দিনমজুর কিংবা রিক্সা চালায় বলে তাকে আমরা ডিহিউম্যানাইজ করাটা, আপনার মনে করেন সাব হিউম্যান ক্যাটাগরিতে ধরাটা, এই ধরনের কোনো কিছু করলেই আপনার অমানবিক, এটা করা যাবে হ্যাঁ, না। আমরা 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 দেখি, মানে ইন্ডিয়ার মধ্যে আমি জানি না বাংলাদেশে বা অন্যান্য দেশে আছে কিনা, ইন্ডিয়াতে আমি দেখি যে এসসি, ওবিসি, জেনারেল, হ্যাঁ, অনেকে বলে কি যে এসসি মানে হচ্ছে যে, মানে আমি ভাই ওবিসিতে পড়ি, তো যারা এসসিতে আছে আমি দেখতাম তারা হচ্ছে তাদের যে মার্কের পার্সেন্টেজ, হ্যাঁ, তারা লাইক 35% মার্ক পেলেও হচ্ছে তারা একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারতো, অথচ আমার জন্য লাগতো কত, আমার জন্য লাগতো হচ্ছে 55%। তখন আমার মাথার মধ্যে মানে এই বিষয়টা কষ্ট লাগতো যে আরে ভাই, মানে একই সাথে পড়লাম, একই ইয়ে করলাম, হ্যাঁ, অথচ সে আমার চাইতে দেখা যাচ্ছে যে তার বাবার টাকা আছে, তারপরেও তার ক্ষেত্রে এটা কেন? তখন আমি মানে পিছনে ইতিহাস দেখলাম যে
তাদেরকে পূর্বে অনেকভাবে ভাই তাদের উপর করা হয়েছে এই যে বর্ণভেদ প্রথা দিয়ে। তো ওইটাকে রিকভারি করার জন্য আম্বেদকর বা কিছু ব্যক্তি এই ধরনের একটা প্রচেষ্টা করছে যে তাদেরকে একটু এক্সট্রা বেনিফিট তাদের দেওয়া হোক, যেটা দেওয়ার ফলে তারা একটু উন্নত হতে পারে, এবং না, এটা আজও এটা এইটা প্রচলিত মনে আছে। করেন আপনার লেস প্রিভিলেজ পিপুল যারা আছে, হ্যাঁ, ধরুন মনে করেন আদিবাসী থেকে শুরু করে আরো কিছু আপনার ক্লাস আছে যারা সবসময় মনে করেন ডিপ্রাইভ। যেমন মনে করেন নারীদের ফ্যাসিলিটি দেওয়ার ব্যাপারে যে আমরা কথা বলি, এই যে ফেমিনিজম যেটা কথা বলে, বাংলাদেশের পার্সপেক্টিভে ঠিক আছে ফেমিনিজম যে কাজগুলো করতেছে, কারণ আমাদের সোসাইটি পিছিয়ে পড়া আপনার সোসাইটি, মেয়েদের অধিকারের ব্যাপারে কথা বলতেছে, ইকুয়ালিটিটা ওইভাবে বুঝে না। যে আমার কথা হচ্ছে আমি যেরকম ফেমিনিজমকে প্রায়োরিটি দেই না, আমি ইকুয়ালিটিকে প্রায়োরিটি দেই। এখন বাংলাদেশে কি তাহলে ফেমিনিজম যে চলতেছে সেটার কি পক্ষে? বলে হ্যাঁ আমি পক্ষে। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ডিপ্রাইভ করে রাখার ফলে এই ব্যাপারটা নিয়ে না কথা বললে, না অ্যাওয়ারনেসটা যদি আমাদের সোসাইটিতে তৈরি করা না হয়, তাহলে এই জিনিসগুলো মানুষ বুঝবে না। ফেমিনিজম দিয়ে তখন সেটাকে বুঝাইতে হয়।